জীবনে এমন কিছু ঘটনা ঘটে যার ফলে মানুষের পক্ষে ভালো থাকা সম্ভব নয়। কিছু কিছু ঘটনা যা মানুষকে অনেক কিছু বিশ্বাস করতে বাধ্য করায়। আমি রায়হান। আমার জীবনের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা যেটা কিনা আমার জীবনকে বদলে দিয়েছে। আমার বাসা ভোলা, কিন্তু আমি পড়ালেখার কারণে বরিশালে থাকি। আমি সবেমাত্র এইচএসসি প্রথম বর্ষের ছাত্র। ঘটনাটি ঘটে 2002 সালের ফেব্রুয়ারি মাসের 25 তারিখ। হঠাৎ জরুরি কারণে কোনো একটা কাজে বাসায় যাওয়ার প্রয়োজন হয়। আমার বাসা ভোলার একটি গ্রামে। বরিশাল থেকে আমার বাসায় যেতে প্রায় 5 ঘন্টা সময় লাগে। ওই দিন বরিশাল থেকে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে সন্ধ্যা 7:30টায় পৌঁছে যাই। আর বরিশাল থেকে ভোলার শেষ লঞ্চ 5:30টায়। তাই যথারীতি গাড়িতে যাব বলে ভাবলাম। বরিশাল থেকে ভোলা যেতে ভেঙ্গে ভেঙ্গে যেতে হয়। যারা গেছেন তারা অবশ্যই জানেন। যাই হোক, শেষ গাড়ি ছিল 7:20-এ, কিন্তু আমি বাসা থেকে বের হয়েছি 7:30টায়। আমি ভাবলাম অটোরিকশা বা মোটর সাইকেলে যাব। বাসে যেতে গেলে লাহারহাট যেতে হয় এবং লাহারহাট থেকে ফেরিতে প্রায় 2.5 ঘন্টা সময় লাগে এবং লাহারহাটের বাস বরিশালের নদীর ওপর থেকে ছাড়ে। ঘটনা এখান থেকে শুরু। নদী পার হতে আমি নৌকায় উঠলাম। বলে রাখা ভালো, নদী পার হতে 3 টাকা ভাড়া লাগে। যথারীতি পকেট থেকে 5 টাকা ভাড়া বের করে দিলাম, কিন্তু নৌকার মাঝি বলল, বাবা, তোমার নৌকার ভাড়া লাগবে না। আমি অবাক হয়ে বললাম, কেন চাচা? সবার কাছ থেকে তো ভাড়া রাখছেন, আমার কাছ থেকে রাখবেন না কেন? তিনি উত্তরে বললেন, বাবা, আগের দিন তুমি আমাকে টাকা দিয়ে সাহায্য করেছিলে, আজ তারই প্রতিদান দিচ্ছি। আমি অনেক জোরাজুরি করতেও সে টাকা নিল না। আমি ব্যাপারটা স্বাভাবিকভাবে নিলাম। যাই হোক, নৌকা নদীর ওপারে চলে আসলো। আমি নৌকার পেছনে ছিলাম, তাই সবার শেষে নৌকা থেকে নামছিলাম। যেই নামতে যাব ঠিক তখনই মাঝি ডাক দিয়ে বলল, রায়হান বাবা, সাবধানে যেও, সবসময় আল্লাহকে স্মরণ করো। এমনভাবে বলতে রইল যেন আমার সামনে আমার জন্য ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে। এর মধ্যে সবচেয়ে অবাক করার বিষয় ছিল, মাঝি আমার নামটা জানলো কিভাবে। যাই হোক, আমি ভাবতে ভাবতে নৌকা থেকে নামলাম। ঘাট থেকে বাস স্ট্যান্ড মাত্র 1/2 মিনিট। আমি যখন বাস স্ট্যান্ডে গেলাম তখন ঘড়িতে তাকিয়ে দেখলাম রাত 8টা। বাস স্ট্যান্ডে বাস আছে, ছাড়বে 8:30টায়। যথারীতি গাড়িতে উঠলাম। গাড়িতে যাত্রী ছিল 15 জন। রাতের গাড়ি, এজন্য হয়তো যাত্রী কম। সামনের দিকে ড্রাইভারের ঠিক পেছনেই বসার পর মনে হলো আমি নৌকায় ছোট একটা ব্যাগ ফেলে রেখে এসেছি। তাতে আমার আম্মুর অনেক মূল্যবান ঔষধ ছিল। আমি ঘড়িতে দেখলাম 8:15। গাড়ি ছাড়তে আরও 15 মিনিট। আমি আর দেরি না করে সোজা নৌকার উদ্দেশ্যে ঘাটে চলে এলাম ব্যাগের সন্ধানে। অনেক খোঁজাখুঁজি করার পরও মাঝিকে পেলাম না। ঘড়ির দিকে তাকালাম, 8:28 বেজে গেছে। আর 2 মিনিটের মধ্যেই গাড়ি ছেড়ে দেবে, যার কারণে ব্যাগের আশা ছেড়ে দিয়ে গাড়ির উদ্দেশ্যে চলে আসলাম। আমি আগেই গাড়ির ছিটে যে তাকাতেই দেখতে পেলাম সেই ব্যাগটি আমার ছিটের ওপর রাখা। আমি একটু অবাক হলাম, এটা কিভাবে সম্ভব? যে ব্যাগটা আমি 30 মিনিট আগে নৌকায় ফেলে আসলাম সেটা এখানে কিভাবে আসলো? এর উত্তর আমার এখনো অজানা রয়ে গেল। যাই হোক, গাড়িতে বসে এটা ওটা ভাবতে রইলাম। গাড়িটা ছাড়লো 8:40 মিনিটে। সব কিছু ঠিকঠাক। বরিশাল থেকে লাহারহাট যেতে 50 মিনিট লাগে। 10 মিনিট পর কন্ট্রাক্টররা ভাড়া কালেক্ট করা শুরু করলো এবং বাসের সামনে থেকে তারা ভাড়া কালেক্ট করা শুরু করে। ওই দিন সবার সামনের সিটে বসার পরও ঠিক পেছনের সিট থেকে ভাড়া কালেক্ট করা শুরু করলো। ভাবলাম হয়তো কন্ট্রাক্টরের ভুল। সব ভাড়া ওঠানোর পর কন্ট্রাক্টর ড্রাইভারের পাশে এসে তার সাথে কথা বলতে রইল। আমি ডাকলাম, মামা, ভাড়া নিন। কন্ট্রাক্টর বলল, আপনার ভাড়া দেওয়া লাগবে না। আমি জানতে চাইলাম, কেন? সবার কাছ থেকে তো ভাড়া নিচ্ছেন, তাহলে আমারটা নেবেন না কেন? উত্তরে কন্ট্রাক্টর সেই মাঝির মতোই
একই উত্তর দিল। তুমি একদিন আমাকে টাকা দিয়ে সাহায্য করেছিলে, আজ আমি তার শোধ দিলাম। আমি এবার একটু ভয় পেলাম, তাই কথা আর না বাড়িয়ে চুপচাপ ভাবতে রইলাম কি হচ্ছে সব আমার সাথে। লাহারহাটে পৌঁছাতে 9:30 বাজলো। ফেরি ছাড়বে 10টায়। তাকিয়ে দেখলাম ফেরি এখনো ঘাটে আসেনি। ঘাটে আসা মাত্র দেখলাম একটা চায়ের দোকান খোলা এবং আশেপাশে একটা মাত্র চায়ের দোকান। আমি ভাবলাম হাতে এখনো সময় আছে, যাই আমি চা খেয়ে নিই। যথারীতি চায়ের দোকানে গেলাম। দোকানদার অনেক বয়স্ক মানুষ, পাঞ্জাবি পরা, মুখে সাদা লম্বা দাড়ি। আমি কাছে যেতেই বলল, বাবা চা খাইবা? আর পথে কোনো সমস্যা হয় নাই তো? আমি বিস্মিত হয়ে বললাম, কোনো সমস্যা হয়নি চাচা, চা দেন। তিনি আমাকে নর্মাল কাচের গ্লাসে চা দিলেন। চায়ের কাপটা হাতে নিয়ে দেখলাম চায়ের কালারটা অস্বাভাবিক। যাই হোক, আমি চায়ের গ্লাসটা হাতে নিয়ে দোকান থেকে কিছুটা দূরে সরে বাসায় কল দিলাম এবং যা যা ঘটলো সব জানিয়ে দিলাম। বাসা থেকে দোয়া দুরুদ পড়তে বলল আর দোকানদারের চায়ের গ্লাসের কথা বলতে চাটা খেতে বারণ করলো এবং ফেলে দিতে বলল। কলটা কেটে দিয়ে আম্মুর কথা মতো চাটা ফেলে দিয়ে দোকানদারের কাছে গেলাম। দোকানের কাছে গিয়ে যা দেখলাম সেটাতে আমার সেন্সলেস হয়ে পড়ার মতো অবস্থা। যে দেখি ওখানে কোনো চায়ের দোকানই নেই, সব কিছু উধাও। চায়ের দোকান বলতে কিছুই নেই, শুধু ফাঁকা জায়গা। দোকানের পাশে একটা গাছ ছিল, ওটা ঠিকই আছে। আমি হাতের দিকে তাকাতে দেখতে পারলাম গ্লাসটি হাতে ঠিকই ধরা। অনেক ভয় নিয়ে দাঁড়িয়ে আছি, কি করব কিছুই বুঝছি না। এমন সময় একটা অ্যাম্বুলেন্সের শব্দের আওয়াজ আমার কানে আসলো। যাই হোক, ঘাটে এসে দেখলাম একটা অ্যাম্বুলেন্স। আমি অ্যাম্বুলেন্সের দিকে এগিয়ে গেলাম। তাদের সাথে কথা বলে জানলাম তারা ঢাকা থেকে রোগী নিয়ে আসছে, এখন তারা ফিরছেন এবং তারা পাশের গ্রামে যাবে। আমি কিছুটা আশ্বস্ত হলাম এবং তাদের সাথে যাব ভাবলাম, কারণ রাত্রে গাড়ি পেতে ঝামেলা। যাই হোক, ঘাটে ফেরি আসলো। অ্যাম্বুলেন্স যথারীতি ফেরিতে উঠল। ফেরিতে যানবাহন বলতে শুধু অ্যাম্বুলেন্স আর সাথে আমি বাদে 3 জন যাত্রী। ফেরি ছাড়লো রাত 10:40। আমি অ্যাম্বুলেন্সে ব্যাগ রেখে বসলাম এবং ড্রাইভারের সাথে কথা বললাম। হঠাৎ ফেরি বন্ধ হয়ে গেল। আমরা ভাবলাম হয়তো যান্ত্রিক কোনো সমস্যা। ফেরির কি হয়েছে জানতে অ্যাম্বুলেন্স থেকে নামলাম। ফেরির ইঞ্জিনের কাছে গেলাম, দেখলাম কেউ নেই। আমি সিঁড়ির কাছে যেতেই ফেরি চলতে শুরু করলো এবং একদম মাঝ নদীতে ফেরি। তারপরও আমি সিঁড়ি বেয়ে উপরে উঠতে রইলাম ড্রাইভারের সাথে কথা বলবো বলে। আমি সিঁড়ি বেয়ে উপরে উঠে কি মনে করে নিচে তাকাতে যা দেখলাম তা ভাবতেই আমার এখনো গা শিউরে ওঠে। নিচে তাকিয়ে দেখি অ্যাম্বুলেন্স নেই এবং কোনো লোকও নেই, পুরো ফেরি ফাঁকা। এটা দেখা মাত্র আমি প্রচণ্ড শক খাই। কিছু না ভেবে আমি ড্রাইভারের দরজায় নক করি ড্রাইভারের কাছে ব্যাপারটা শেয়ার করার জন্য। দরজা ভেতর থেকে আটকানো ছিল। 2-3 বার নক করার পরও দরজা ভেতর থেকে খুলল না। সবচেয়ে অবাক করার বিষয় হলো ড্রাইভারের কেবিনে কোনো মানুষই নেই। ফেরির স্টিয়ারিং একা একা ডানে বামে ঘুরছে। এটা দেখে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না, সেন্সলেস হয়ে যাই। যখন সেন্স ফেরে তখন দেখি আমি আমার নিজ বাসার বিছানায় শুয়ে আছি। তখন বিকাল 4টা। আমি এখানে কিভাবে আসলাম জিজ্ঞেস করতে আব্বু বলল, আমি আসতে দেরি করায় আব্বু রাত 1টার দিকে বাসা থেকে বের হয়ে যায় এবং বাড়ি থেকে 5 কিলোমিটার দূরে বাস স্ট্যান্ডে রওনা দেয়। 2 কিলোমিটার পর আব্বুর মোবাইলে একটা কল আসে। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে একজন বলে, কাকা আপনি কোনো টেনশন নিন না, আপনি আলামিন মসজিদের ওখানে যান, ওখানে রায়হানকে পাবেন। এটুকু বলে লাইনটা কেটে দিল। রিপ্লাই দেওয়ার কোনো সুযোগই দিল না। আমার বাসা থেকে আলামিন মসজিদের দূরত্ব 10 মিনিটের। যাই হোক, আব্বু তাড়াতাড়ি মসজিদে আসলেন। এসে দেখলেন মসজিদের বাইরে জানাজার যে খাটটা রয়েছে তার পাশে আমি সেন্সলেস অবস্থায় পড়ে আছি এবং 2টা জানাজার খাটের মাঝে
পড়ে আছে আমার ব্যাগটা। এই অবস্থা দেখে আব্বু মসজিদের ইমাম সাহেবকে ঘুম থেকে ডেকে তুললেন এবং আমাকে তাড়াতাড়ি করে বাসায় নিয়ে আসলেন। 3-4 দিন পর আমি সুস্থ হই। যাই হোক, ঘটনার পরদিন রাতে আমি কি মনে করে মানিব্যাগ চেক করতেই দেখতে পেলাম আমার মানিব্যাগে অতিরিক্ত 200 টাকা। আমার স্পষ্ট মনে আছে, বরিশাল থেকে ভোলা রওনা দেওয়ার সময় আমার মানিব্যাগে 740 টাকা ছিল। মানিব্যাগে এর চেয়ে বেশি 1 টাকাও ছিল না, আর মানিব্যাগে 100 টাকার কোনো নোটও ছিল না। এখন দুটো 100 টাকার নোট, যেটা কিনা এখনও আমার কাছে রেখে দিয়েছি। অবাক করার বিষয় হলো, যে লোকটি আব্বুকে কল করে আমার অবস্থান জানিয়ে দিয়েছিল, আব্বুর রিসিভার কল লিস্টটা চেক করে দেখলাম সেই নাম্বারটি ওখানে ছিল না। আরও একটি অবাক করার বিষয় হলো, খোঁজ নিয়ে দেখলাম সেদিন রাতে ফেরি চলাচল নাকি বন্ধ ছিল। এখন প্রশ্ন হচ্ছে, ফেরি চলাচল যদি বন্ধই থাকে তাহলে আমি কিভাবে নদী পার হলাম? আর ফেরি থেকে আমার বাড়ি হচ্ছে 109 কিলোমিটার। এত বড় দূরত্ব আমি কিভাবে অতিক্রম করলাম? মাঝি, বাসের ড্রাইভার আর আমার ব্যাগ পাওয়া, এমন হাজারো প্রশ্ন মনের ভিতর ঘুরপাক খেতে রইল, যার উত্তর আমার আজও অজানা।